আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলের হয়ে গাজায় ত্রাণ লুট, একদল অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। নদীতে ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে 10টি মিসাইল মারব, যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি। এবার গাজার পাশে দাঁড়ালো চীন, জাতিসংঘে বলল গাজা শুধু ফিলিস্তিনিদের। ব্যবসায়ীদের মাথায় হাত, ভারতে 30 থেকে 35 বিলিয়ন ডলারের রপ্তানি চরম ঝুঁকিতে, সরে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সহ 4 দেশ। নিজেকে ডক্টর ইউনূস ও হাসিনার দ্বন্দ্বের বলির পাঠা বলে দাবি করলেন টিউলিপ। এবার ইসরায়েলি সেনা সহযোগী কারখানায় নথি হাতিয়ে নিল হ্যাকার গ্রুপ। ট্রাম্পের দূতের হাতে ইউক্রেন যুদ্ধের পুরস্কার তুলে দিলেন পুতিন। যুক্তরাজ্যে পারমাণবিক ঘাঁটি থেকে সামুদ্রিক হ্রদে ছড়িয়েছে তেজস্ক্রিয়তা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের হয়ে গাজায় ত্রাণ লুট, একদল অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির পর থেকে ত্রাণ লুট করে যাচ্ছে দুর্বৃত্তের একটি দল। গোপনে তাদেরকে সমর্থন দিচ্ছে ইসরায়েল। কয়েকবার সতর্ক করার পর তাদের একটি দলকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রী গাজার নিরাপত্তা এবং ত্রাণ সামগ্রীর সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে তাদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ জারি করে। এরপর হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের সদস্যরা তাদের একটি দলকে গ্রেফতার করে ওই মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করে। আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও থেকে এই তথ্য জানা যায়। প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায় গাজার উত্তরাঞ্চলীয় এলাকার শাখ রেদওয়ান সড়কে একটি গাড়ি থেকে কয়েকজন লোককে বের করা হয়। এরপর কাসাম ব্রিগেডের কয়েকজন যোদ্ধা তাদের ফাঁসি কার্যকর করার ঘোষণা দেন। এই সময় স্থানীয়রা তাকবীর ধ্বনিতে ফেটে পড়েন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাজার নিরাপত্তা এবং ত্রাণ সামগ্রীর সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে একদল চোর ও ডাকাতকে নিষ্ক্রিয় করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, গাজায় যুদ্ধের শুরু থেকে বিভিন্ন সময়ে ত্রাণ প্রবেশ করলে সেটি একটি সংঘবদ্ধ চক্র লুণ্ঠন করত। এতে অনেকগুলো ত্রাণের লরি বেহাত হয়ে যেত। চক্রটি ইসরায়েলি বাহিনীর ছত্রছায়ায় এই কাজ করত। এর মধ্য দিয়ে ইসরায়েল গাজার খাদ্য সংকটকে তীব্রতর করে তোলার প্রয়াস পেত। নদীতে ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে 10টি মিসাইল মারব, যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি। মাত্র 2 মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এর মধ্যে ফ্লোরিডায় ট্রাম্পের তার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান। তিনি বলেছেন, যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে, তাহলে পুরো বিশ্বের অর্ধেক ধসিয়ে দেব, এরপর নিজেরা ধ্বংস হব। এটি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। অসীম মুনির বলেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছে, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে নিয়ে যাব। চলতি বছরের মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে 4 দিনের সংঘাত হয়। এর আগে গত এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় 26 জন নিহত হন। ওই হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিল করে ভারত। নয়াদিল্লি হুমকি দেয়, সিন্ধুর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না। পাক সেনাপ্রধান যুক্তরাষ্ট্রে আয়োজিত ওই অনুষ্ঠানে বলেছেন, সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ করার জন্য তারা অপেক্ষা করবেন। যখনই বাঁধটি বানানো শেষ হবে, তখনই মিসাইল মেরে এটি ধসিয়ে দেবেন। অসীম মুনির বলেন, আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন বানানো শেষ হবে, 10টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই। বিশ্ব ব্যাংকের সহায়তায় 1960-এর দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয়। এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা 3টি নদীর পানি পায় পাকিস্তান।
জাতিসংঘের জরুরি নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফুং কং বলেছেন, গাজা ফিলিস্তিনের জনগণের ভূখণ্ড এবং এটি ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তিনি স্পষ্ট করে বলেন, গাজার জনসংখ্যাগত বা ভৌগোলিক কাঠামো পরিবর্তনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান এবং প্রতিরোধ করা উচিত। তিনি বলেন, সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা পরিত্যাগ করতে হবে। প্রাণ বাঁচানো এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করার একমাত্র সঠিক উপায় হলো অবিলম্বে যুদ্ধবিরতি। গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়া কেবল আরও মৃত্যু এবং হত্যাকাণ্ড বাড়াবে। চীনের এই কূটনৈতিক ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং গাজার মানুষের আহ্বান শোনার পরামর্শ দেন। তিনি বলেন, ইসরায়েলকে অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করে গাজায় সামরিক অভিযান থামাতে হবে। ফুংকং মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ফিলিস্তিনিদের উপর সমষ্টিগত শাস্তি দেওয়াকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন। তার মতে, বেসামরিক মানুষ এবং মানবিক কর্মীদের উপর হামলাও সমানভাবে অগ্রহণযোগ্য। তিনি আরও বলেন, ফিলিস্তিন ইস্যুতে সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের জন্য দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করা জরুরি। এটাই একমাত্র কার্যকর পথ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ভারতীয় পণ্য রপ্তানির উপর 50% শুল্ক আরোপ করা হয়েছে, যা $30 বিলিয়ন থেকে $35 বিলিয়ন ভারতীয় রপ্তানি ঝুঁকির মুখে ফেলেছে বলে জানিয়েছে সুইস বহুজাতিক ব্যাংক এবং আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান UBS এর প্রধান ভারতীয় অর্থনীতিবিদ তানভি গুপ্তা জৈন। তিনি আরও বলেন, ভারতের 2024 সালে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি ছিল $87.3 বিলিয়ন, যার মধ্যে $45.8 বিলিয়ন ছিল উদ্বৃত্ত। তবে ট্রাম্প শুল্ক আরোপের ফলে ভারতীয় অর্থনীতি 1 বা 2 বছরে তার জিডিপি বাড়ার ক্ষেত্রে প্রায় 1% হারানোর ঝুঁকিতে পড়তে পারে। রোববার সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে রাশিয়া থেকে ভারতের তেল ক্রয়ের সম্ভাবনা কমানোর বিষয়ে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বশেষ অর্থনৈতিক নীতির আলোকে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির এবং মুদ্রাস্ফীতির বিষয়ে আরও বিশ্লেষণ করেছেন তিনি। ইতোমধ্যে ট্রাম্পের 50% শুল্কের প্রভাব ভারতের তৈরি পোশাক খাতে পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর বিশ্বব্যাপী অনেক বড় ব্র্যান্ড তাদের ভারতে পোশাকের অর্ডার স্থগিত বা অন্য দেশে স্থানান্তরিত করতে শুরু করেছে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়া। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ুর তিরুপুরে নিউবার রপ্তানিকারকরা মার্কিন শুল্কের কারণে অর্ডার স্থগিত এবং অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রভাব অনুভব করছে। অনেক ক্রেতা যারা দীর্ঘদিন ধরে অর্ডার দিয়ে আসছিলেন, তারা এখন অর্ডার স্থগিত বা বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম এবং কম্বোডিয়ায় স্থানান্তরিত করছেন, কারণ সেখানে শুল্ক হার ভারতের তুলনায় অনেক কম। তামিলনাড়ুর এক রপ্তানিকারক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, তার প্রতিষ্ঠানের নিয়মিত মার্কিন চালান ইতোমধ্যে পাকিস্তানে চলে গেছে। আরেকজন বলেন, তার আমেরিকান ক্রেতা গ্রীষ্মকালীন অর্ডার নিশ্চিত করার আগে তাকে অপেক্ষা করতে বলেছে। নতুন শুল্ক কাঠামোয় ভারতীয় পোশাকের উপর মূল শুল্কের পাশাপাশি অতিরিক্ত জরিমানা আরোপিত হয়েছে, যা কিছু পোশাকের ক্ষেত্রে 64% পর্যন্ত বেড়েছে। এর ফলে ভারতীয় পোশাকের দাম স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের তুলনায় 35% পর্যন্ত বেশি হয়ে যাচ্ছে। এই কারণে রপ্তানিকারকরা সস্তা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছেন এবং মার্কিন শুল্ককে তারা বাণিজ্যিক অবরোধ হিসেবে দেখছেন। নিজেকে ডক্টর ইউনুস এবং হাসিনার দ্বন্দ্বের বলির পাঠা বলে দাবি করলেন টিউলিপ। যুক্তরাজ্যের হামস্ট্রেট এবং হাইগেটের এমপি এবং সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক দাবি করেছেন, বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা। ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি। রবিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। টিউলিপ বলেছেন, সত্যি কথা হলো মোহাম্মদ ইউনুস এবং আমার খালার মধ্যে এই বিরোধের কারণে আমি ক্ষতিগ্রস্ত। এই বৃহত্তর শক্তিগুলোর বিরুদ্ধে আমি লড়াই করছি। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ ভুল কাজ করেছে এবং তাদের এর জন্য শাস্তি পাওয়া উচিত। শুধু আমি তাদের একজন নই। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হন টিউলিপ সিদ্দিক, যুক্তরাজ্যের নাগরিক। দুর্নীতির অভিযোগের মুখে গত জানুয়ারিতে তিনি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। 42 বছর বয়সী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বেশ ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার খালা শেখ হাসিনার সঙ্গে যোগসাযোগে প্রভাব খাটিয়ে ঢাকার পূর্বাঞ্চলে তার মা, ভাই এবং বোনের জন্য প্লট নিয়েছেন। টিউলিপ জানিয়েছেন, তিনি এই অভিযোগ সম্পর্কে জানতেন না। সপ্তাহ খানেক আগে তিনি আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠনের বিষয়টি জেনেছেন। টিউলিপ সিদ্দিক জানান, তিনি ব্রিটিশ আইন
আইনজীবী হুগো কিথ কেসির পরামর্শ নিচ্ছেন। এখনো তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি। তিনি বলেন, আমি হুগো কিথ কেসির কাছ থেকে পরামর্শ নিচ্ছি, যিনি আমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আমাকে পরামর্শ দিচ্ছেন। আমি এখনো কোনো আনুষ্ঠানিক সমন দেখিনি। মানে আমি মনে করি বিদেশে একটি প্রদর্শনী বিচারের জন্য কয়েকদিন দূরে আছে এবং আমি এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে। আমার মনে হচ্ছে আমি এই কাফ কেস দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি, যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং আমি সত্যিই জানতে পারিনি যে অভিযোগগুলো কি এবং বিচার কি সম্পর্কে। ফিলিস্তিনি প্রতিরোধপন্থী এক অ্যাক্টিভিস্ট গ্রুপ ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশেষ অ্যালয় উৎপাদনকারী একটি কারখানায় সাইবার হামলা চালিয়ে প্রতিষ্ঠানটির অবকাঠামো অচল করে দিয়েছে। সাইবার ইসনাদ ফ্রন্ট নামে পরিচিত এই গ্রুপের সর্বশেষ টার্গেট ছিল অধিকৃত ফিলিস্তিনে অবস্থিত মিডটেক কারখানা। প্রতিষ্ঠানটি বিশেষ অ্যালয় উৎপাদন এবং ঢালাইয়ে বিশেষজ্ঞ এবং এগুলো সংবেদনশীল শিল্পে ব্যবহৃত হয়। গ্রুপটি এর আগে সতর্ক করেছিল, যারা ইসরায়েলি দখলদার শাসনের সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করবে তাদের সিস্টেমে তারা হ্যাক চালাবে। মিডটেকের যুক্তরাষ্ট্র এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে 50টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। প্রতিষ্ঠানটি সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গেও কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই সাইবার হামলার ফলে মিডটেকের প্রযুক্তিগত সক্ষমতা এবং বিশেষ অ্যালয় উৎপাদন ক্ষেত্রে বহু বছরের অগ্রগতি পিছিয়ে গেছে। সাইবার ইসনাদ ফ্রন্ট দাবি করেছে তারা মিডটেকের বিভিন্ন চুক্তি এবং সহযোগিতার নথি সংগ্রহ করেছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক গবেষণা কেন্দ্র, রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম, এলবিট সিস্টেম এবং ইসরায়েলের প্রতিরক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কিত তথ্য। ইসরায়েলের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে এবং ব্যাপক তদন্ত শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের হাতে একটি পুরস্কার তুলে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শেষ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সম্প্রতি মস্কো সফরে যাবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সে সময় তার হাতে অর্ডার অফ লেনিন পুরস্কার তুলে দেন পুতিন। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে পুরস্কারটি পৌঁছে দিতে বলা হয়েছে। তাই কর্মকর্তার ছেলে রাশিয়ার হয়ে ইউক্রেনে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন, তাকেই মরণোত্তর এই পুরস্কার দেওয়া হয়। আগামী শুক্রবার আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের মধ্যে বৈঠক হতে যাচ্ছে, আর এর আগে এই পুরস্কারের খবরটি প্রকাশিত হয়েছে। বৈঠকে ট্রাম্প এবং পুতিন ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। 21 বছর বয়সী মাইকেল গ্লস গত বছর ইউক্রেনে নিহত হন। তিনি সিআইএ এর ডিজিটাল উদ্ভাবন বিষয়ক উপপরিচালক জুলিয়ান গ্যালিনার ছেলে। গ্লসকে সোভিয়েত আমলের অর্ডার অফ লেনিন পুরস্কার দেওয়ার বিষয়ে ক্রেমলিন বা রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কেউই প্রকাশ্যে কথা বলেনি। পুরস্কারটি কি করা হয়েছে তা জানা যায়নি। হোয়াইট হাউস, সিআইএ এবং উইটকফ কেউই এই ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি। যুক্তরাজ্যের পারমাণবিক বোমা মজুত করার একটি ঘাঁটির পাইপ ফেটে তেজস্ক্রিয় পানির লোড লং নামের সামুদ্রিক হ্রদে বারবার ছড়িয়ে পড়েছে। দূষণের এই ঘটনাগুলো আশ্চর্যজনক হলেও ফাঁস হওয়া সরকারি নথির বরাতে তা সামনে এনেছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদ মাধ্যমটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, 2022 সালের একটি রিপোর্টে স্কটিশ এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি এই লিকের জন্য নৌবাহিনীর ব্যর্থতাকে দায়ী করে। তারা জানায়, পুরনো 1500টি পাইপ পরিবর্তনের যে পরিকল্পনা ছিল সেটা যথাযথ ছিল না। শেপা এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তথ্যগুলো অনুসন্ধানী ওয়েবসাইট দ্য ফেরেট ও দ্য গার্ডিয়ানের হাতে চলে আসে। এরপর প্রায় 6 বছরের আইনি লড়াইয়ের পর স্কটল্যান্ডের তথ্য কমিশনার ডেভিড হ্যামিল্টন নথিগুলো প্রকাশের নির্দেশ দেন। তিনি বলেন, নথিগুলো প্রকাশ হলে দেশের নিরাপত্তার চেয়ে কর্মকর্তাদের সুনাম বেশি ঝুঁকির মুখে পড়বে। রয়্যাল নেভি কর্তৃপক্ষ তাদের 1500-এরও বেশি পানির পাইপ ঠিকমতো দেখভাল না করার কারণে স্কটল্যান্ডের গ্লাসগো শহরের কাছে লোখলং নামের একটি সামুদ্রিক হ্রদে এই তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়ে।
শেপা জানিয়েছে, গলপোর্টে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করার কারণেই এমনটা ঘটেছে, যার ফলে পারমাণবিক বোমায় ব্যবহৃত ট্রিটিয়াম নামের নিম্নমাত্রার অপ্রয়োজনীয় তেজস্ক্রিয় বর্জ্য প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। এই পানি ট্রিটিয়ামের কারণে দূষিত হয়ে একটি ড্রেন দিয়ে লোক লং এ গিয়ে মিশে। যদিও শেপা জানায় এই ঘটনায় তেজস্ক্রিয়তার মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক ছিল না, তবুও তারা দেখেছে যে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করার কারণেই এই ঘটনা ঘটেছে, যা অপ্রয়োজনীয় তেজস্ক্রিয় বর্জ্য তৈরিতে ভূমিকা রাখে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলের হয়ে গাজায় ত্রাণ লুট, একদল অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস। নদীতে ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে 10টি মিসাইল মারব, যুক্তরাষ্ট্রে বসে পাকিস্তান সেনাপ্রধানের হুঁশিয়ারি। এবার গাজার পাশে দাঁড়ালো চীন, জাতিসংঘে বলল গাজা শুধু ফিলিস্তিনিদের। ব্যবসায়ীদের মাথায় হাত, ভারতে 30 থেকে 35 বিলিয়ন ডলারের রপ্তানি চরম ঝুঁকিতে, সরে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সহ 4 দেশ। নিজেকে ডক্টর ইউনূস ও হাসিনার দ্বন্দ্বের বলির পাঠা বলে দাবি করলেন টিউলিপ। এবার ইসরায়েলি সেনা সহযোগী কারখানায় নথি হাতিয়ে নিল হ্যাকার গ্রুপ। ট্রাম্পের দূতের হাতে ইউক্রেন যুদ্ধের পুরস্কার তুলে দিলেন পুতিন। যুক্তরাজ্যে পারমাণবিক ঘাঁটি থেকে সামুদ্রিক হ্রদে ছড়িয়েছে তেজস্ক্রিয়তা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।